So let's start where we left. আমি যেটা বললাম যে ফ্লুরোসেন্স অ্যানাইসোট্রপি দিয়ে ওরা রিপ্লেস করে দিল, রাইট? যে তোমার কেন না এসডিএস পেজ দিয়ে ওই ফসফোরিলেশন ডিফসফোরিলেশন এই ব্যাপারটা ধরাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওকে, দ্যাটস ওয়াই দে রিপ্লেস দিস ফসফোরিলেশন এন্ড ডিফসফোরিলেশন। এক মিনিট, মানাদি ম্যাডাম কল করছে, বলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি এখন 6 এর ক্লাস নিচ্ছি, নিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, কাল সকাল 10টা থেকে, তাই তো? ওকে ওকে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ সরি, যেটা ব্যাপার হচ্ছে, সো হোয়াট ইজ, সো অ্যাজ আই ওয়াজ সেইং যে বিকজ ইউ সি এসডিএস পেজ অফ আ ভেরি কি বলবো হাই মলিকুলার ওয়েট প্রোটিন, সেখানে রেজলিউশন একটু ডিফিকাল্ট হয়ে যায়। মানে ফসফোরিলেটেড স্টেট আর আনফসফোরিলেটেড স্টেটের মধ্যে কতটাই বা ডিফারেন্স, সেটা ধরতে পারাটা at times it becomes a issue. So what can be done, সেটা হচ্ছে যে তোমরা you can replace it with another technique. They have done it by fluorescence anisotropy. হ্যাঁ, তো ফ্লুরোসেন্স অ্যানাইসোট্রপি সেদিন ব্যাপারটা কি বললো কেউ আমাকে বলতে পারবে তোমাদের মধ্যে? এনি আইডিয়া? সায়ন দাস, কোনো আইডিয়া? তোমাদের কিন্তু পড়তে হবে এবার, ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপি আছে কিন্তু। ইটস নট আ ভেরি মানে বিশাল হাইফাই টেকনিক কিছু এমন নয়। ওকে, তো আমি একটু বোঝালে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ সায়ন দাস, বলো। তো কায়ে আর কাইবি এই প্রোটিন গুলোর সঙ্গে কোনো একটা মার্কার লাগিয়ে দেওয়া হচ্ছে, ফলে বাইন্ড করে ফ্লুরেস করছে, এরকম ব্যাপার। হ্যাঁ, সেটা তো ফ্লুরেস করছে, এই অবধি তুমি ঠিক বলেছো যে কাইবি প্রোটিনের সঙ্গে একটা মার্কার লাগানো হচ্ছে, নিয়ে সেটা ফ্লুরেস করছে। বাট হোয়াট ইজ দিস অ্যানাইসোট্রপি? অ্যানাইসোট্রপিতে কি ধরা হচ্ছে? মানে ফ্লুরোসেন্স অ্যানাইসোট্রপিতে কি ধরা হচ্ছে? ফ্লুরেস তো করছে। আমি খুব সহজে তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? সুপর্ণা আছো? পালিয়েছে হ্যাঁ স্যার। সুপর্ণা। আচ্ছা, আছো। আমফানের দিন ছাতে দাঁড়িয়েছিলে? আমফান হয়েছিল যখন? না, আমফানের ছাতে দাঁড়ালে, হয়েছে। আমফানের ছাতে দাঁড়ালে কি হতো? কিছুই হতো না, উঠতাম না আমি। হ্যাঁ, কিছু হতো না, উড়ে তো যেতাম না আমি। না উড়ে তুমি যেতে না সেটা ঠিকই, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা কিন্তু ডিফিকাল্ট হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হতো। ঠিক আছে, কারণ আমফানের দিন মারাত্মক, মানে আমার 5 তলার ফ্ল্যাটে আমি কিন্তু দাঁড়াতে পারছিলাম না, মারাত্মক হাওয়া দিচ্ছে, ফলে তুমি ধরে নাও তুমি একটা ফ্লুরোসেন্ট মলিকিউল, ওই রকম হাওয়া দিচ্ছে, ফলে তুমি এই দিক ওই দিক সেই দিক চারদিকে মুভ করছো, তাহলে চারদিকে ফ্লুরেস করছো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এইবারে কি হলো যে ওই ছাতেই, তোমার ছাতেই শুভঙ্কর এলো, এবং শুভঙ্কর তোমার হাত ধরে দাঁড়ালো, এবার কি হবে? তাহলে আমি একটু স্টেবল হবো আর কি। শুভঙ্কর ইজ আ হেভি গাই। হ্যাঁ, তুমি যতটা আমফানের ঝড়ে মুভ করবে, শুভঙ্কর ডেফিনেটলি অতটা মুভ করবে না। তো তুমি শুভঙ্কর যখন তোমাকে ধরে দাঁড়াবে, তাহলে তোমাদের দুজনের কম্বাইন্ড ওয়েট আরো অনেক বেশি হয়ে যাবে। তাহলে এবার কিন্তু তুমি অত মুভ করবে না কখনো, তাহলে তোমার ফ্লুরোসেন্সটা একটা নির্দিষ্ট ডিরেকশনে থাকবে, আর কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম র্যান্ডামলি তুমি যেরকম মুভ করছিলে সেরকম হবে না। ওকে, তো এক্স্যাক্টলি সেই সেম ভাবে স্টাডি করা হচ্ছে যে যখন কাইবি একটা ছোট প্রোটিন, সেটার সঙ্গে একটা ফ্লুরোসেন্ট মার্কার অ্যাড করা হয়েছে, সে যখন একা একা থাকছে সে চারদিকে ফ্লুরেস করে বেড়াচ্ছে,
যেটাকে আমরা বলি টপলিং মুভমেন্ট, এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, সে যখন কাইসি, কাইসি হচ্ছে গিয়ে শুভঙ্কর, শুভঙ্কর যখন ধরে নিচ্ছে তখন কি করছে, তখন কিন্তু তুমি এদিক ওদিক সেদিক ঘুরতে পারছো না, একটা জায়গায় থাকছো, ফলে তখন কিন্তু ফ্লুরোসেন্স ইন্টেন্সিটিটা ইন অল ডিরেকশন কমে যাচ্ছে। তো এটা আমি খুব রাফলি বোঝালাম, অ্যানাইসোট্রপির আরো অনেক ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে, আমি যেটা বোঝাবো। বাট ইজিটা ভেরি ডিফিকাল্ট টেকনিক বোঝার ক্ষেত্রে, নো, কিন্তু স্টিল মানে এটা বোঝা গেল তো, একটা বেসিক আইডিয়া হলো তো ফ্লুরোসেন্স অ্যানাইসোট্রপিতে কি স্টাডি করা হয়। হ্যাঁ স্যার। ওকে, মানে স্যার ফ্লুরোসেন্সটা একটা স্ট্রেট মানে একটা সঠিক ডাইরেকশনে যাবে সেই জন্যই। ফ্লুরোসেন্সটাকে ডিফারেন্ট ডাইরেকশনে মেজার করা হয়। একটা যখন মানে এটা জাস্ট আমি অনেক রকমের ভ্যারিয়েশন আছে, আমি একটা জাস্ট তোমাদের উদাহরণ দিচ্ছি। যখন সুপর্ণা একা থাকছে তখন ডিফারেন্ট ডাইরেকশনে ফ্লুরোসেন্স হচ্ছে, কিন্তু যখন শুভঙ্করকে ধরে থাকছে তখন কি হচ্ছে যে অনেক বেশি স্টেবল হয়ে যাচ্ছে, ফলে পুরো 180 ডিগ্রি যখন আমরা স্ক্যান করব তখন কিন্তু আমরা অত ফ্লুরোসেন্স পাবো না চারদিকে, কারণ কাই বি যখন কাই কে ধরে থাকছে তখন কিন্তু ওটা অনেক স্টেবল একটা প্রোটিন হিসেবে থাকছে, চারদিকে মুভ আর করছে না। বোঝা গেল? এবার এটা খুব বেশি এইভাবে তো হয় না জিনিসটা, জিনিসটা যেভাবে করা হয় যে তোমাকে একটা লাইট ফেলা হয় ফ্লুরোসেন্ট ওটাকে এক্সাইটেশনের জন্য, এবার 90 ডিগ্রিতে একটা ডিটেক্টর রাখা হয়, ঠিক আছে, ডিটেক্টরে ডিটেক্ট করা হয় যে কতটা ফ্লুরোসেন্স হচ্ছে, যদিও টপল করে ফ্লুরোসেন্স অনেক বেশি হবে, ফ্লুরোসেন্স ডিটেক্টর কিন্তু সবসময় 90 ডিগ্রিতে থাকে, আনলাইক আদার স্পেকট্রোস্কোপি যেখানে সবসময় 180 ডিগ্রিতে ডিটেক্টর থাকে, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে এমনি একটা ফ্লুরোসেন্ট লাইট পাস করানো হবে, হ্যাঁ, করে ডিটেক্ট করা হবে যে ফ্লুরোসেন্ট লাইটটা প্রোটিনটা যদি টপল করে এদিক ওদিক সেদিক মুভ করে তাহলে ফ্লুরোসেন্ট লাইটটা কতটা স্ক্যাটারিং হচ্ছে, যদি প্রোটিনটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে ফ্লুরোসেন্ট লাইটটার কতটা স্ক্যাটারিং হচ্ছে। আই উইল টিচ অ্যাবাউট দিস, এখানে জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম যে টেকনিকটা কিভাবে করা হয়, এগুলো সব পড়াবো, কোনো চিন্তার কারণ। বাট আমি যেটা স্ট্রেস করতে চাইছি যে all the techniques are eventually replaced by a better technique, that's why we do research, কিন্তু এই এই 2D gel electrophoresis is a technique যেটা কিন্তু which has survived the wrath of time, মানে 1975 থেকে কিন্তু আজ অব্দি এই টেকনিকটা চলে আসছে and still it is widely used। 2D gel কিন্তু এখনো চালানো হয় এবং কমার্শিয়ালি প্রডিউস হচ্ছে, বিভিন্ন ইমেজিং সফটওয়্যারের থেকে শুরু করে একেবারে রেডি টু ইউজ 2D জেল, যেটা তোমাদের মতো ছাত্রছাত্রীদের পুরো স্কিলটাকে নষ্ট করে দিচ্ছে, সবকিছুই কিট আর রেডি টু ইউজ, তাহলে কিছু বানানো আর শিখছে না কেউ, হুইচ ইজ ইন আ ওয়ে গুড, কারণ আমাদের উদ্দেশ্য তো আলটিমেটলি রিসার্চটা করা, মানে একেবারে গ্রাসরুট লেভেল যেভাবে আমরা কাজ করেছি এখনকার জেনারেশন ওভাবে নাও কাজ করতে পারে, যদি রেডি টু ইউজ জিনিস থাকে ভালো, রেডি টু ইউজ জিনিস তোমরা ইউজ করবে, তাতে কোনো অসুবিধা নেই। না, এবারে যেটা আমি বলছি যে 2D জেল মানে যেটা আমি তোমাদের বোঝাতে চাইছি, এখনো একটা প্রোটিন মিক্সচার বা সেলুলার প্রোটিন সেপারেশন এইসব কাজে কিন্তু 2D জেল এখনো একটা খুব ভালো টেকনিক, ইটস আ ভেরি গুড টেকনিক ইভেন টুডে আফটার দিস মেনি ইয়ার্স, প্রায় ওটার ডিসকভারির প্রায় 45-46 বছর পরেও ওটা কিন্তু একটা খুব এফেক্টিভ টেকনিক। ব্যাপারটা হচ্ছে হাউ ডু উই ডু ইট। সো দুটো ডাইমেনশনে প্রোটিনকে সেপারেট করা হয়। দ্য ফার্স্ট ডাইমেনশন ইজ অলওয়েজ আইসোইলেকট্রিক ফোকাসিং। হোয়াট ইজ দ্যাট? Proteins are separated according to their isoelectric points. And the second direction is the SDS page. What is that? Proteins are separated according to their molecular weight. এই কথাটা যে বললাম মলিকিউলার ওয়েট, এটা খুব একটা ঠিক বললাম না, এখানেও লেখা আছে। ব্যাপারটা হচ্ছে মলিকিউলার ওয়েটের একটা ইনডাইরেক্ট মেজার হিসেবে সেপারেট করা হয়, সেটা হচ্ছে মাস টু চার্জ রেশিও। এবার যার যত মলিকিউলার ওয়েট হবে, হ্যাঁ, মানে ইউনিট মাসের জন্য ধরো যদি আমি ধরে নিই একটা কনস্ট্যান্ট চার্জ থাকে, তাহলে যার যত মাস বেশি হবে তার তত চার্জ বেশি হবে। উইল কাম টু দ্যাট। তাহলে আপাতত এইভাবেই বোঝো ব্যাপারটাকে সিম্পল করার জন্য। ফার্স্ট ডাইমেনশনে আইসোইলেকট্রিক ফোকাসিং হচ্ছে যেখানে প্রোটিন গুলো
অ্যাকর্ডিং টু তাদের আইসোইলেকট্রিক পিআই সেপারেটেড হচ্ছে, আইসোইলেকট্রিক পিআই এর আইসোইলেকট্রিক পয়েন্ট বা পিআই এ সেপারেট হচ্ছে, আর সেকেন্ড ডিরেকশনে মলিকিউলার ওয়েটের বেসিসে সেপারেট হচ্ছে। এইভাবে থাউজেন্ডস অফ প্রোটিন যদি থাকে তাহলেও সেগুলোকে রিজলভ করা যায়। এবং এখনকার যে ইমেজিং সফটওয়্যার আছে এবং তার যেগুলো 2D জেল অ্যানালিসিসের যে প্রোগ্রামস গুলো আছে সেগুলোর সাহায্যে আমরা কিন্তু কোয়ান্টিটেটিভলিও মেজার করতে পারি। কোয়ান্টিটেটিভলি মেজার করতে পারি মানে কোন প্রোটিনটা কতটা আছে সেটা জানতে পারি। আমি তোমাদের লাস্ট দিনই একটা উদাহরণ দেখিয়ে বলছিলাম যে ধরো একটা ক্যান্সার সেল নর্মাল সেলের তুলনায় 50% বেড়ে গেছে সেখানে কিছু প্রোটিনের এক্সপ্রেশন, তাহলে সেই প্রোটিন গুলো কি জাতের প্রোটিন হতে পারে, কি জাতের প্রোটিন হতে পারে জিজ্ঞেস করছি, বলো? অঙ্কোজিন প্রোটিন। দে কুড বি অঙ্কোপ্রোটিন। ঠিক আছে, সিমিলারলি আমি ক্লাস নিচ্ছি, সিমিলারলি হ্যাঁ যেটা হতে পারে যে আরো কিছু প্রোটিনস আছে যে প্রোটিনস গুলোর এক্সপ্রেশন কি হয়েছে না 50% কমে গেছে কম্পেয়ার টু দা নর্মাল সেল, তাহলে সেই প্রোটিন গুলো কি প্রোটিন হতে পারে? ক্যান্সার সাপ্রেসর। হ্যাঁ হ্যাঁ, সেগুলো হচ্ছে টিউমার সাপ্রেসার প্রোটিন। এবার হতে পারে, হবেই এটা কিন্তু আমি বলছি না, ঠিক আছে, আমি তোমাদের এটাই বলেছিলাম। তো we get some 30 proteins which are getting overexpressed in cancer cells and we are getting some 30 proteins which are underexpressed in cancer cells. Okay, now you explore. এবার তোমাদের দেখাটা হচ্ছে গিয়ে কাজ, ওই 30টা প্রোটিন নিয়ে আমি এক্সপ্লোর করব। 30টা প্রোটিনকে আমি আইডেন্টিফাই করব মাস স্পেকট্রোমেট্রির মাধ্যমে, নিয়ে দেখব যে কোনো ক্যান্সারের মডেল, যে ক্যান্সারের যে সিগন্যালিং পাথওয়ে তাতে ওই প্রোটিন গুলোকে আমি ফিট ইন করতে পারছি কিনা কোনোভাবে। I'll just identify those proteins using mass spectrometry and I'll see whether I can fit those proteins in a cancer pathway. হ্যাঁ, মানে ওভার এক্সপ্রেস করলেই সেটা অঙ্ক প্রোটিন, সেটা হয়তো কোনো একটা ইনডাইরেক্ট সিগন্যালিং প্রোটিনও হতে পারে, বা আন্ডার এক্সপ্রেস করলেই সেটা যে একটা মিউটেন্ট বা কোনো টিউমার সাপ্রেসার প্রোটিন সেটা নাও হতে পারে, সেটা অন্য কোনো ইনডাইরেক্ট প্রোটিন হতে পারে যেটা হয়তো ওই পাথওয়ের সঙ্গে লিঙ্ক কিন্তু সেটার এক্সপ্রেশন কমে গেছে। উইল কাম টু দ্যাট। এখন আপাতত আমরা একটু টেকনিকটা বুঝি, ঠিক আছে? একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা স্পট, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছি, each of the spot actually corresponds to a single protein. এবং মানে this is very important for the analysis. এই যে ইমেজ অ্যানালাইজার, এই যে অ্যানালাইজ করবে প্রোটিনটাকে, যে প্রোটিনটা ওভার এক্সপ্রেস হয়েছে নাকি প্রোটিনটার এক্সপ্রেশন কমে গেছে, তার জন্য the prerequisite is it's assumed that each of the spot actually corresponds to a single protein. আর এটাও কিন্তু ব্যাপার যে আমরা কিছু সাপ্লিমেন্টারি ইনফরমেশনও কিন্তু পেয়ে যাই অ্যাবাউট দ্য প্রোটিন, যেমনি প্রোটিনটা, যে প্রোটিনের পিআইটা জানতে পারছি। suppose there is a protein which overexpresses itself, so we assume it to be a oncoprotein. এবার ওই অঙ্কোপ্রোটিনের ব্যাপারে আইডেন্টিফিকেশন তো আমরা করে জানলাম এবং কিছু সাবসিডিয়ারি ইনফরমেশনও কিন্তু আমরা পেয়ে যাই। What are those subsidiary information? Like the PI of the protein, since we have separated the protein on a IEF, that is by through isoelectric focusing, so we'll be knowing the PI of the protein, apparent molecular weight ওটার কত হচ্ছে, আর এই সবগুলো জানতে পারছি, এবং কতটা প্রোটিন প্রডিউস হচ্ছে মোটামুটি একটা সেল টাইপে, একটা ক্যান্সার সেল টাইপে, একটা টিউমার সেল মাসে বা একটা নর্মাল সেলে, সেগুলো কিন্তু জানতে পারছি। তো এই দুটো টেকনিক যেটা বলছে যে মোটামুটি এই 1970s কিন্তু খুব ভালো একটা টেকনিক ছিল, ঠিক আছে, এই দুটো টেকনিকই ইন সেপারেশন অফ প্রোটিন। সব থেকে পাওয়ারফুল টেকনিক অবশ্যই ল্যামলি, যেটা তোমাদের ম্যাডাম খুব ডিটেলসে পড়াবেন, দেবযানী ম্যাডাম, সেটা হচ্ছে SDS পেজ, ঠিক আছে, এটাকে জোন ইলেকট্রোফোরেসিস অফ প্রোটিনও বলা হয় ইন প্রেজেন্স অফ SDS পেজ, because the proteins they get separated into different zones or bands, ঠিক আছে, and এটা খুব পপুলার হয়েছিল।
আর আরেকটা হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য আইসোইলেকট্রিক পিএইচ। অ্যাকর্ডিং টু দ্য আইসোইলেকট্রিক পিএইচ বা পিওয়াই ভ্যালু আমরা প্রোটিনটাকে সেপারেট করতে পারি। গ্রনো এবং গ্রিফিথ, ঠিক আছে, গ্রনো এবং গ্রিফিথ এরা যেভাবে আর কি জিনিসটাকে এক্সপ্লেন করেছিল যে হাউ ডু উই সেপারেট দ্য প্রোটিন অ্যাকর্ডিং টু দেয়ার আইসোইলেকট্রিক পিএইচ। তারপর যেটা করা হলো প্যারেল, he was the father of this two-dimensional gel electrophoresis or 2D gels. উনি 1975 সালে উনি যেটা করলেন এই দুটো টেকনিককে কাপল করে দিলেন। So first the proteins will be separated according to their isoelectric pH, followed by their separation according to their molecular mass. নেক্সট আমরা একটু প্রিন্সিপালটা বুঝবো আর তারপর আমরা এই ওভারভিউটা দেখব। প্রথম কথা হচ্ছে যে হোয়াট ইজ দিস আইসো ইলেকট্রিক ফোকাসিং, এইটা কে বলবে যে এই যে আইসো ইলেকট্রিক ফোকাসিং এই ব্যাপারটা কি? এনি আইডিয়া? মানে স্যার পিআই টা তো হচ্ছে ওই পিকে প্লাস পিকে 1 প্লাস পিকে 1 প্লাস পিকে 2 ডিভাইডেড বাই 2 যেটা বার করে সে তো একটা ক্যালকুলেট অ্যামিনো করে। অ্যাসিডের ক্ষেত্রে তুমি বার করেছিলে, কিন্তু প্রোটিনের পিআইটি এর ব্যাপারে আরেকটু বেটার কনসেপ্ট তোমার থাকা উচিত। pk1 প্লাস pk2 বাই 2 এটা হচ্ছে কি পিআই, হোয়াট ইজ দ্যাট? আর কেউ বলবে হোয়াট ইজ দ্য আইসোইলেকট্রিক পিএইচ অফ আ প্রোটিন or what is PI? সায়ন দাস। আইসোলেটিক পয়েন্টের বেসিসে প্রোটিনকে সেপারেট করে দেওয়া। আইসোইলেকট্রিক পিএইচটা কি সেটাই জিজ্ঞেস করছি, একটা প্রোটিনের আইসোইলেকট্রিক পিএইচটা কি? ও যে পিএইচ ওই প্রোটিনটা ক্যাথোড অ্যানোড কোনো দিকে যায় না, মানে নিউট্রাল হয়ে যায়। কোনো দিকেই যায় না, নিউট্রাল হয়ে যায়। তার মানে ওটা নাম্বার অফ সেন্টারস অফ পজিটিভ চার্জ এবং নাম্বার অফ সেন্টারস অফ নেগেটিভ চার্জ সেম থাকে, তাই তো? যদি প্রোটিনটা কোনো বেসিক প্রোটিন হয় তার পিআই মোটামুটি কত হবে, আর যদি প্রোটিনটা অ্যাসিডিক প্রোটিন হয় তাহলে তার পিআই কত হবে? মানে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড বেশি আছে, প্রচুর গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড ইত্যাদি আছে, তাহলে তার পিআই কত হবে? আর প্রচুর ধরো গ্লাইসিন এই প্রচুর লাইসিন আর্জিনিন হিস্টিডিন আছে, তখন তার পিআই কত হবে? কোন দিকে হবে? অ্যাসিডিক হলে ওই 7-এর উপরে হবে। তাই? আর বেসিক হলে পিআই জিজ্ঞেস করছি। মানে যদি অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড খুব বেশি হয় তাহলে তোমার মনে হচ্ছে পিআই 7-এর উপরে হবে, আর যদি বেসিক বেশি হয়? Anyone else? মানে বেস বেশি হলে অ্যাসিডটা দিতে হবে বেশি। Anyone else? Rudrajit? Anyone? আমি কিন্তু নেক্সট ক্লাসে ফার্স্ট শুরু করব এইটা দিয়ে, ঠিক আছে? I want this answer, you will find it yourself. আমরা নেক্সট ক্লাসে তো এমনি প্রোটিন স্ট্রাকচার দিয়ে পড়বো, কারণ ম্যাডাম এসডিএস টা পড়াবেন, তারপরে এর মেকানিজম মানে প্রোটোকলটা আমি তোমাদের দেব। প্রোটোকল এখানেই আছে, এটা কিছু ব্যাপার না, পুরো ডিটেইলস এর প্রোটোকল আছে, স্যাম্পল প্রিপারেশন সবকিছু, বাট এখন পড়াবো না। এসডিএস টা তোমরা পড়ে নাও, ম্যাডাম 1-2 দিনের মধ্যেই এসডিএস পড়াবেন, পড়ে নেবো। বাট নেক্সট ক্লাসে আই উইল আস্ক দিস কোয়েশ্চেন, হোয়াট উইল বি দ্য পিআই, মানে এক্সাক্ট ভ্যালু আমি জিজ্ঞেস করছি না, ও যেরকম 7-এর উপর 7-এর নিচ বলছে ওরকম বললেই হবে। If the protein is basic in nature and if the protein is acidic in nature and why, এটা কিন্তু এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, you people didn't study this ion exchange chromatography? দেবজানী ম্যাম আয়ন এক্সচেঞ্জ পড়াননি? আয়ন এক্সচেঞ্জ পড়িয়েছেন তো? তাহলে তো হ্যাঁ স্যার, মানে ভিডিও গুলো দিয়েছে, সবটা দেখা হয়নি এখনো। আয়ন এক্সচেঞ্জ করলেও তো এই কনসেপ্টটা থাকা উচিত। এনিওয়ে, আমাকে নেক্সট ক্লাসে বলবে, কারণ এখন ওই জিনিস এখন আমি এক্সপ্লেন করতে যাব না। আর মোর ইম্পর্টেন্টলি এটা তোমরা আনসার করবে। কোয়েশ্চেনটা বুঝে গেছো সবাই? কারোর কোনো ডাউট থাকলে বলো। দিস উইল ক্যারি মার্কস ফর ইওর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট as well as for your practical, কারণ প্র্যাকটিক্যাল এখন আমরা এইভাবেই ইভ্যালুয়েট করছি, আর তো কোনো উপায় নেই। তোমাদের প্র্যাকটিক্যাল কবে হবে, তারপর কি হবে, যাই হোক, বাদ দাও ওসব কথা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এটা কিন্তু আমাকে বলবে
যে একটা প্রোটিনে বেসিক অ্যামিনো অ্যাসিড প্রচুর আছে তাহলে তার পিআই কি হবে, আর একটা প্রোটিনে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড প্রচুর আছে তাহলে তার পিআই কি হবে এবং কেন। Anyway, but we understand this thing যে at the isoelectric pH the proteins have a neutral charge, that is the charge is zero, মানে ওখানে পজিটিভলি চার্জ সেন্টার আর নেগেটিভলি চার্জ সেন্টার সেম হয়ে যায়। So you see if we create a pH gradient, এরকম সে pH 3 থেকে pH 10 এরকম একটা গ্রেডিয়েন্ট আমি ক্রিয়েট করলাম এবং এই গ্রেডিয়েন্টের এগেইনস্টে আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। আবার বলছি, আমি একটা পিএইচ গ্রেডিয়েন্ট ক্রিয়েট করলাম আর এই গ্রেডিয়েন্টের অ্যাকর্ডিং আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। ইলেকট্রিক ফিল্ডটা কেন অ্যাপ্লাই করছি, কারণ প্রোটিনটাকে মুভ করতে হবে। ওর যদি আইসো ইলেকট্রিক পয়েন্টে ওকে রিচ করতে হয় তার জন্য ওকে মুভ করতে হবে, ও তো এমনি এমনি মুভ করবে না। সো an electric field has to be applied so that ওর ওপর যদি পজিটিভ চার্জ থাকে ও নেগেটিভ চার্জের দিকে মুভ করবে আনটিল ও জিরো চার্জে রিচ করছে। আবার বলছি, ওর ওপর যদি পজিটিভ চার্জ থাকে ও নেগেটিভ চার্জের দিকে মুভ করবে আনটিল ইট রিচেস আ পয়েন্ট where the charge on the protein is zero। ঠিক আছে, ওর ওপর যদি কোনো পজিটিভ চার্জ থাকে তাহলে কি হবে, ওর ওপর যদি কোনো পজিটিভ চার্জ থাকে তাহলে কি হবে, ও মুভ করবে গিয়ে হচ্ছে তোমার নেগেটিভ চার্জের দিকে আনটিল the charge on it is zero। যেখানে ওর চার্জটা জিরো হবে সেটা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট বা ওর আইসোইলেকট্রিক পিএইচ। সো দিস ইজ আইসোইলেকট্রিক ফোকাসিং। একটা পিএইচ গ্রেডিয়েন্ট দেয়া হলো, কার্সার দেখা যাচ্ছে তো, এই দেখো একটা পিএইচ গ্রেডিয়েন্ট দেয়া হলো আর একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো। ঠিক আছে, প্রোটিনস গুলোকে সেল থেকে নিয়ে সলিউলাইজ করা হলো। হ্যাঁ, এবং এর জন্য পিআই স্ক্রিপ্টস পাওয়া যায়, সেগুলো আমি বলবো যে অ্যাকচুয়ালি কিভাবে করা হয়। ঠিক আছে, উইল when we go to the protocol, so but the strategy is this, একটা pH gradient ক্রিয়েট করা হলো এবং একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা হলো যাতে প্রোটিনের উপর যদি নেগেটিভ চার্জ থাকে ও পজিটিভ চার্জের দিকে যাবে, যেখানে ওর আইসো ইলেকট্রিক পয়েন্ট ওর উপর চার্জ জিরো হয়ে যাবে, ও থেমে যাবে। সিমিলারলি ওর উপর যদি পজিটিভ চার্জ থাকে ও নেগেটিভ চার্জের দিকে যাবে অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, যেখানে ওর উপর চার্জ জিরো ও সেখানে কিন্তু থেমে যাবে। ফাইন, এইটা হলো গিয়ে ফার্স্ট ডাইমেনশনে সেপারেশন। এইবার নেক্সট ডাইমেনশনে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, মানে তার আগে রিডাকশন অ্যালকাইলেশন কিছু স্টেপ আছে, উই আর নট গোয়িং ইনটু দ্যাট। আপাতত আমরা বুঝি যে দুটো জিনিস কি কি করা হচ্ছে। নেক্সট ডাইরেকশনে যেটা করা হচ্ছে, এইভাবে প্রোটিনগুলোকে সেপারেট করার পর you try to understand something, maybe we are separating the protein like this, but take the pH 6.5. So if you have some 20,000 proteins, maybe তার মধ্যে at least 100 proteins না হলেও 50 proteins এমন হবে যার exactly 6.5 হচ্ছে কি আইসোইলেকট্রিক পয়েন্ট। ঠিক বলছি? Suppose you are dealing with 10,000 proteins. So among this, at least 50 proteins will be there whose isoelectric pH is 6.5. Now all of them will stop migrating at the pH 6.5. All of these proteins having isoelectric pH 6.5 will stop migrating when it will reach that point in the strip, PI strip. Now you have to resolve this 50 proteins. How do you resolve it? Because these 50 proteins usually and might not have and should not have and does not have the same molecular weight. Okay, I'm sorry, do not have. Okay, these 50 proteins usually should not have, could not have, might not have and do not have the same molecular weight. If they have the same molecular weight, সেগুলোকে আর রিজলভ করার কিন্তু কোনো উপায় থাকছে না। এই একটা ব্যাপার বুঝে নাও। ধরো আবার এই 50টা প্রোটিনের মধ্যে দেখা গেল দুটো প্রোটিনের মলিকিউলার ওয়েট সেম, তাহলে কিছু করার নেই, তারা ওই একটাই স্পট তৈরি করবে 2D জেলে। ওকে, সেখানে কিন্তু দুটো স্পট পাওয়া যাবে। বাট মলিকিউলার ওয়েট যদি ডিফারেন্ট হয়, মানে এটা খুব আনলাইকলি যে আইসোইলেকট্রিক পিএইচ ও সেম আবার মলিকিউলার ওয়েট ও সেম, এতটা কাকতালীয় যদি ব্যাপারটা হয়ে যায় তাহলে তো সেটা কিছু বলার নেই। তবে এতটা কাকতালীয় ব্যাপার হবে বলে মনে হয় না। সেক্ষেত্রে কি করা হচ্ছে
যে আমি প্রোটিন গুলোকে সেপারেট করব, হ্যাঁ, এসডিএস ট্রিটেড জেলে। এসডিএস কি করে, পার ইউনিট মাস একটা কনস্ট্যান্ট নেগেটিভ চার্জ, বিকজ এসডিএস ইজ আ নেগেটিভলি চার্জ ডিটারজেন্ট। আমরা যখন জেল চালাই আমরা এসডিএস দিয়ে চালাই না, আমরা এসএলএস দিয়ে চালাই। মানে সোডিয়াম ডোডেসাইল সালফেট দিয়ে আমরা চালাই না, সোডিয়াম লরাইল সালফেট দিয়ে আমরা চালাই। কেন না, এসডিএস ইজ ভেরি ভেরি কস্টলি, ইউ ক্যানট ইউজ ইট ইন দ্য ল্যাব। ওকে, সো ইউজ এসএলএস, সোডিয়াম লরাইল সালফেট। জিনিসটা কি জানা আছে? কেউ জানে না? সুপর্ণা জানো সোডিয়াম লরাইল সালফেট কি? ডিটারজেন্ট একটা, মনে পড়ছে না। ডিটারজেন্ট সোডিয়াম ক্লোরাইড সালফেট। কোথায় কোথায় পাওয়া যায়? হ্যাঁ কোথায় পাওয়া যায়? হ্যাঁ কোথায় পাওয়া যায় সুপর্ণা বলো? আমার মনে হলো সুপর্ণা হয়তো জানে একটা কিছু সব ডিটারজেন্ট তো। হ্যাঁ, ডিটারজেন্ট কোথায় পাওয়া যায়? শ্যাম্পুতে পাওয়া যায় মনে হয়। শ্যাম্পুতে পাওয়া যায়। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। এই ধরনের প্রশ্নই কিন্তু ডিআইএফআর ইত্যাদি এইসবে জিজ্ঞেস করে যে আচ্ছা এসডিএস স্পেশাল বলো তো, এসডিএস কোথায় পাওয়া যায়, তুমি কি ইউজ করো। সো অলওয়েজ মেক ইট আ পয়েন্ট ফ্রম টুডে, আমি তোমাদের এটা রিকোয়েস্ট করছি অ্যাজ ইউর টিচার, এখন থেকে না যা যা খাবে জাস্ট ফর কিউরিওসিটি একটু দেখে নেবে যে কনস্টিটিউয়েন্ট কি কি, কিছু একটা কিনলে শ্যাম্পু সাবান একটু কনস্টিটিউয়েন্ট দেখে নেবে। তুমি দেখবে আমি যদি ধরো আমার খিদে পেলো রাস্তায়, তো আমি একটা কেক কিনে খাচ্ছি, আমি কেকটা নিয়ে ঘুরিয়ে দেখে নিই কতটা প্রোটিন, কতটা এনার্জি, কতটা ভিটামিন, কি কি ভিটামিন আছে, পিউপা মিউপা আছে কিনা, কতটা আছে এক্স্যাক্টলি। তো এটা জাস্ট তোমরা যে বাডিং বায়োটেকনোলজিস্ট, এগুলো জাস্ট একটা এনথুজিয়াজমের ব্যাপার। ওকে, এনিওয়ে, তাহলে এই যে এসডিএস এটা কি করছে, প্রথমে হচ্ছে যে এটা এই যে প্রোটিন মলিকিউলটাকে আনফোল্ড করে একটা স্ট্রেট চেন, মানে ওটার প্রাইমারি স্ট্রাকচার যেটা প্রোটিন মলিকিউলটাকে আনফোল্ড করে একটা স্ট্রেট চেনে কনভার্ট করে দিচ্ছে। ইট ইজ বেসিক্যালি কনভার্টিং দ্য প্রোটিন মলিকিউল ইনটু আ স্ট্রেট চেন। মানে প্রোটিনের তো একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে ফোল্ডেড, সেই স্ট্রাকচারটাকে আনফোল্ড করে একটা স্ট্রেট চেন করে দিচ্ছে, সিন্স ইট ইজ আ ডিটারজেন্ট। কিন্তু একটা কথা আমি তোমাদের বলি, প্রোটিনের মধ্যে যদি কোনো ডাইসালফাইড বন্ড থাকে তাহলে কিন্তু সেটা এসডিএস ভাঙতে পারে না। এই যে রিডাকশন কথাটা লেখা আছে না, এই রিডাকশন কথাটা এই জন্যই লেখা আছে। Alkylation, obviously I'll explain what is all this, but disulfide bond is a covalent bond na non-covalent bond? কোভ্যালেন্ট তো। কোভ্যালেন্ট বন্ড। তাহলে এই ধরনের ধরো তুমি প্রোটিনটাকে হিট করছো এসডিএস পেজ চালানোর সময়, ভেরি নাইস, তাতে কি হচ্ছে, তাতে তোমার হাইড্রোজেন বন্ড ভাঙছে। তুমি কোনো ডিটারজেন্ট দিয়ে ট্রিট করলে তাতে তোমার হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশনস গুলো নষ্ট হয়ে গেল। যদি সেটা কোনো চার্জড ডিটারজেন্ট মলিকিউল হয় তাহলে তোমার আয়নিক ইন্টারঅ্যাকশনসও কিছু নষ্ট হলো, সল্ট ব্রিজ এক্সেট্রা। যদি চার্জ ডিটারজেন্ট হয় তাহলে সল্ট ব্রিজ এক্সেট্রা, এই ধরনের আয়নিক ইন্টারঅ্যাকশন নষ্ট হলো, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন নষ্ট হলো। হিট করলে সেটার জন্য কি হলো, যে না তোমার হাইড্রোজেন বন্ডস গুলো রাপচার করে গেল। বাট এই ধরনের নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশনই কিন্তু ভাঙা সম্ভব। কোভ্যালেন্ট বন্ডস আর মাচ স্ট্রঙ্গার বন্ডস আর দ্য কোভ্যালেন্ট বন্ডস আর মাচ স্ট্রঙ্গার বন্ড, সেটাকে কিন্তু তুমি হিট করে বা ডিটারজেন্ট দিয়ে হিট করে ভাঙতে পারবে না। তার জন্য তোমাকে কোনো কোভ্যালেন্ট মডিফিকেশন করতে হবে। সো ইউ নিড আ রিডিউসিং এজেন্ট, যার জন্য তোমার বিটা মার্কাপ্টো ইথানল কিংবা ডিটিটি, যেটা হচ্ছে ডাইথায়োট্রাইটল, এই রিডিউসিং এজেন্ট গুলো ইউজ করা হয়। ডিটিটি বা ডাইথায়োট্রাইটল কিংবা বিটা মার্কাপ্টো ইথানল, এদের কাজ কি, এরা তোমার ডাইসালফাইড বন্ডস গুলোকে ব্রেক করে দেয়। কারণ at the end of the day we need a protein which is a straight chain of its primary sequence বা প্রাইমারি স্ট্রাকচার। ঠিক আছে, এইবারে প্রত্যেক মাস অফ দ্য প্রোটিন, প্রত্যেক ইউনিট মাস অফ দ্য প্রোটিন, প্রত্যেক ইউনিট মাস অফ দ্য প্রোটিন actually contains a constant charge. এটাকে আমি অন্যভাবে বলি,
ইউনিট অ্যামিনো অ্যাসিড অফ দ্য প্রোটিন। হ্যাঁ, প্রত্যেক ইউনিট অ্যামিনো অ্যাসিড মানে একটা অ্যামিনো অ্যাসিড কন্টেন্স আ কনস্ট্যান্ট নেগেটিভ চার্জ, কারণ এসডিএস প্রোভাইডস আ নেগেটিভ চার্জ। প্রত্যেক অ্যামিনো অ্যাসিডে ও একটা কনস্ট্যান্ট নেগেটিভ চার্জ দিচ্ছে। তাহলে একটা প্রোটিনে 100টা অ্যামিনো অ্যাসিড থাকলে তার যা চার্জ হবে, একটা প্রোটিনে যদি 200টা অ্যামিনো অ্যাসিড থাকে তাহলে তার চার্জ কি হবে? বলো। তো নেগেটিভ বেশি হবে হবে। মানে বেশি Negative হবে কত কত বেশি হবে? ডাবল। ডাবল হবে, এক্স্যাক্টলি। কারণ ও প্রত্যেক ইউনিট অ্যামিনো অ্যাসিডকে একটা কনস্ট্যান্ট চার্জ দিচ্ছে। তাহলে 100টা, এবার আমি পুরো প্রোটিনটাকে স্ট্রেট করে দিয়েছি, তাহলে 100টা অ্যামিনো অ্যাসিড থাকলে ওর যা চার্জ হবে, 200টা অ্যামিনো অ্যাসিড থাকলে ওর চার্জ ডাবল হবে, নেগেটিভ। তাহলে ডাবল নেগেটিভ চার্জ হলে এবারে কি হবে, যে সেটার তাড়াতাড়ি যাওয়ার কথা, যেগুলো কমন মিস্টেক আমি সেইগুলো তোমাকে বলছি। হ্যাঁ, যেগুলো কমন মিস্টেক সেগুলো বলছি। তাহলে ভাববে যে স্যার যার ডাবল নেগেটিভ চার্জ সে তো তাড়াতাড়ি চলে যাবে, সেইতে হয় না। কিন্তু মাস টু চার্জ রেশিওটা সবসময় সেম থাকে। মাস টু চার্জ রেশিওটা প্রত্যেক অ্যামিনো অ্যাসিডে যদি একটা করে আমি ইউনিট চার্জ দিই, নেগেটিভ চার্জ দিই, তাহলে আমি অন অ্যান অ্যাভারেজ একটা মলিকিউল অ্যামিনো অ্যাসিডের ওয়েট কত একটা প্রোটিনে, অ্যাভারেজ ওয়েট অফ অ্যামিনো অ্যাসিড ইন আ প্রোটিন। আরে এটা তো আমি লাস্ট ক্লাসে 110 ডালটন। 110, ভেরি গুড। 110 110, ভেরি গুড। ঠিক আছে, তাহলে একটা প্রোটিনের মোটামুটি যা লেন্থ হবে, অ্যাকর্ডিংলি সেটাকে আমি 110 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারবো। 200 অ্যামিনো অ্যাসিড হলে 200 ইন্টু 110। ঠিক আছে, প্রত্যেক মাসে কিন্তু একটা ইউনিট চার্জ থাকবে। তাহলে যার মাস যত বেশি হবে, হ্যাঁ, তার জন্য যে সে তাড়াতাড়ি মাইগ্রেট করবে তা নয়, কারণ মাস টু চার্জ রেশিও কিন্তু সবকটারই সেম থাকছে। তাহলে মাইগ্রেশনটা কিসের ওপর হবে? চেনটা সাইজের ওপর হবে। এইবারে তুমি যেমনি এসডিএস 11 এগুলো ফুটো আছে বা ছিদ্র আছে, সো ইট অ্যাক্টস অ্যাজ আ সিভ, ছাঁকনির মতো কাজ করে, ইট অ্যাক্টস অ্যাজ আ সিভ। তাহলে যে প্রোটিনটা যত বড় হবে তার মাইগ্রেট করতে কিন্তু তত প্রবলেম হবে, বিকজ মাস টু চার্জ রেশিও কিন্তু প্রত্যেকটা প্রোটিনেরই সেম। প্রত্যেক মানে ধরো একটা স্যার মানে হ্যাঁ বলো, হ্যাঁ বলো। প্রত্যেকটা প্রোটিনের তো মাস আলাদা হবে, অবশ্যই তাহলে মাস এবার আলাদা হয়। প্রত্যেকটা প্রোটিনের মাস বাই চার্জ রেশিও মানে ইন টোটাল তো সেম হতে পারবে না, কারণ যদি মাস আলাদা হয় সব প্রোটিনের। আমি বুঝতে পারলাম না। মানে স্যার প্রোটিনের সব প্রোটিনেরই তো মাস আলাদা হবে, মানে যেগুলো নিচ্ছি এবার তার মাস মাস টু চার্জ মাস বাই চার্জ রেশিওটা, রেশিও মাস মানে টু ওই পার চার্জ, ইউনিট বলছেন কি পার ইউনিট? তুমি দেখো যেটা যার মাস বেশি হবে তার তো চার্জও বেশি হবে। তো মাস টু চার্জ, ফর এক্সাম্পল আমি তোমার একটা কথা বলছি শোনো, 1.2 অ্যামিনো হ্যাঁ হ্যাঁ অ্যাসিডে বুঝতে একটা পেরেছি করে তাহলে। নেগেটিভ হুম হুম। চার্জ, 1.2 অ্যামিনো অ্যাসিডে একটা করে নেগেটিভ চার্জ। ঠিক আছে, তাহলে ধরো একটা 120 অ্যামিনো অ্যাসিডের প্রোটিন আছে, তার মধ্যে তাহলে তার চার্জ কত হচ্ছে? 100, 100 নেগেটিভ চার্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে হ্যাঁ 120 অ্যামিনো অ্যাসিডের প্রোটিনের মলিকিউলার ওয়েট কত হবে? 120 ইন্টু 100, 110 ডালটন। ঠিক বলছি তো সৌরদীপ? ভুল বললে হ্যাঁ বলো। স্যার। হুম। তাহলে হ্যাঁ স্যার। 120 ইন্টু 110 ডালটন তোমার যা হলো, মানে ওই 13.22 কেজি। তাহলে 13.2 কেজির একটা প্রোটিনের জন্য আমার 100 নেগেটিভ চার্জ আছে। ওকে, এবার তোমার একটা 240 অ্যামিনো অ্যাসিডের প্রোটিন আছে, তাহলে 1.2 অ্যামিনো অ্যাসিডে একটা করে নেগেটিভ চার্জ, তাহলে সেখানে 200টা নেগেটিভ চার্জ আছে। তাহলে এই প্রোটিনটার ওয়েট কত হবে? 240 ইন্টু 110, তার মানে হচ্ছে গিয়ে 13.2 মানে 26.4 কেজি। তাহলে 26.4 কেজিতে 200টা নেগেটিভ চার্জ আছে। তুমি রেশিওটা বুঝতে পারছো তো? মানে মাস 13.2 মাস বাই টু চার্জ। বাই 100 নেগেটিভ চার্জ, আর অন্যটা হচ্ছে 26.4 বাই 200 নেগেটিভ চার্জ। তাহলে মাস বাই চার্জ রেশিওটা সেম হচ্ছে তো?
ঠিকঠাক হ্যাঁ বলছি স্যার তো? মানে ক্লোজ মানে প্রত্যেক 132 ডালটনে একটা করে নেগেটিভ চার্জ। তো মাস বাই চার্জ রেশিওটা সেম হচ্ছে কিন্তু। ক্লিয়ার? এইবার তাহলে সেপারেশনটা কিসের বেসিসে হবে? সাইজের বেসিসে, কারণ প্রোটিনটাকে আমি স্টেট করে দিয়েছি। এবার যার সাইজ যত বড় তার মাস তত বড়। তো ইনডাইরেক্টলি সেপারেশনটা মাসের বেসিসেই হচ্ছে, কারণ প্রোটিনটাকে আমার সোজা করে দেওয়ার উদ্দেশ্যটাই সেটা ছিল, যে সবাই এবার সোজা হয়ে গেছে, যার সাইজ যত বড় তার মাস তত বড়। So indirectly the separation will be on the basis of the mass. আর যদি ডাইরেক্ট বলি, it is on the basis of the size. যার সাইজ যত বড় ছাঁকনি দিয়ে বা ছিদ্র দিয়ে সে তত পরে মুভ করবে। বোঝা যাচ্ছে? এবার যার সাইজ যত বড় তার মাস তত বড়। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? না হলে বলো কিন্তু, যদিও ম্যাডাম এটা পড়াবেন, ম্যাডাম অনেক ডিটেলসে পড়িয়ে দেবেন। যার সাইজ যত বড় তার সে তত আস্তে আস্তে মুভ করবে। কেন না? সে ছিদ্র দিয়ে তত আস্তে আস্তে পাস করবে, তাই তো? যার সাইজ যত বড় সে তত আস্তে আস্তে মুভ করবে, কারণ ছিদ্র দিয়ে তত আস্তে আস্তে পাস করবে। এবার প্রোটিনটাকে যেহেতু আমি পুরো স্ট্রেট করে দিয়েছি, যার সাইজ যত বড় তার মাস তত বড়, so indirectly we are separating the protein on the basis of their mass, and this gel acts as a molecular sieve, একটা ছাঁকনি হিসেবে কাজ করছে। কি না, যেটা সাইজ বড় সেটাকে যেতে দিচ্ছে না, সেটা উপরে থাকছে, যেটা সাইজ ছোট সেটা নিচে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে মনে করতে একটা জিনিস শুধু ডিফারেন্ট কম্পেয়ার টু আইসোইলেকট্রিক ফোকাসিং, সেটা হচ্ছে proteins will always move towards the negative charge, towards the positively charged electron. ঠিক আছে? proteins will always move towards the positively charged electron because it has got a negative charge on itself. ওখানে যেমনি নেগেটিভলি চার্জটা পজিটিভলি চার্জে মুভ করছিল, পজিটিভলি চার্জটা নেগেটিভলি চার্জে মুভ করছিল, এসডিএস ফেজের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। প্রোটিন উইল অলওয়েজ মুভ টুয়ার্ডস দ্য নেগেটিভলি চার্জ, এই পজিটিভলি চার্জ ইলেকট্রন, কারণ প্রোটিনস গুলো অলওয়েজ এখানে নেগেটিভলি চার্জ হবে ইন কেস অফ এসডিএস ফেজ, কারণ এসডিএস দিয়ে তুমি ওগুলোকে ট্যাগ করে দিয়েছো, তাই জন্য ওরা সবসময় পজিটিভলি চার্জ ইলেকট্রনের দিকে মুভ করবে। Finally, you have to visualize the protein. You are doing a staining using silver stain, Kumassi blue, fluorescent autoradiography এই মুহূর্তে আমাদের দরকার নেই। আমরা নর্মাল ল্যাবের জেলের ক্ষেত্রে we do a silver stain or we do it with Kumassi R250 or G250. এইটা করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে দেখো দুটো কন্ডিশন দেখিয়েছে, কন্ডিশন এ, কন্ডিশন বি। দেখা যাচ্ছে যে কন্ডিশন বি এবং কন্ডিশন এ তে কিছু প্রোটিনের এক্সপ্রেশন আলাদা হয়েছে। তো আমরা সেই দুটো প্রোটিনকে তুলে নিলাম জেল থেকে, কার্সারটা ফলো করো, সেই দুটো প্রোটিনকে তুলে নিলাম জেল থেকে এবং তুলে নিয়ে মাস স্পেকট্রোমেট্রির সাহায্যে সেই স্পটস গুলোর আইডেন্টিফিকেশন করলাম। কন্ডিশন বি তে যে প্রোটিন গুলো ইমেজ অ্যানালিসিস করছি, স্টেন করার পরে ইমেজ অ্যানালিসিস করছি, কন্ডিশন বি তে যে প্রোটিন গুলো ওভার এক্সপ্রেস হয়েছে সেই দুটো প্রোটিনকে তুলে নিলাম জেল থেকে এবং মাস স্পেকট্রোমেট্রির সাহায্যে আইডেন্টিফাই করলাম যে সেই দুটো প্রোটিন কি। We are excising those spots from the gel and using mass spectrometry. Okay, less than 1 minute, so we stop here. Today we stop here. আজকে আমরা এখানে বন্ধ করব।